আনত তলে বস্তুর গতি সংক্রান্ত আমাদের যে সমস্যাগুলো এসে থাকে তার জন্য আমাদের বিশেষ কিছু বেসিক আছে, সেগুলো জেনে নিতে হবে। আনত তলে বস্তুর গতি সংক্রান্ত, আমি বাবার বলছি, আনত তলে বস্তুর গতি সংক্রান্ত সমস্যাগুলো কোথায় কোথায় আছে। এক হচ্ছে এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মধ্যে আছে নিউটনিয়ান বলবিদ্যা, এদিকে আছে কাজ ক্ষমতা শক্তি, এই দুটো চ্যাপ্টারে। আর আমাদের ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে যে স্থিতিবিদ্যা আছে সেখানে এই আনত তলে বস্তুর গতি সংক্রান্ত অনেক সমস্যা আছে, সেগুলো আমাদের পারতে হলে, শিখতে হলে বিশেষ কিছু বেসিক এবং কৌশল আমাদেরকে জানতে হবে। সেই বেসিক কৌশলগুলো কি একটু দেখো। আমরা যদি কোনো একটা বস্তুরকে আনত তলে ওঠানামা করাই, এটা আমরা জানি আনত তল কাকে বলে। ভূমির সারফেসের সাপেক্ষে যে কোনো কোণে, 0 ডিগ্রি কোণে হোক আবার অন্য যে কোনো কোণেই হোক, যদি একটা কোনো তলকে এভাবে রাখা হয় তাহলে সেই তলটাই হয় আনত তল। যেমন একটা ভূমি সারফেস, এর সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণে, মনে করে থিটা কোণে, একটা তলকে এভাবে ঢালু পথে রাখা আছে, মানে ঢালুভাবে রাখা আছে, এটা আছে সেই তল, এটা আছে সেই আনত তল। এই আনত তল বেয়ে আমি যদি কোনো একটা বস্তুকে উপরে উঠাই অথবা নিচে নামাই, অর্থাৎ আনত তলে যদি কোনো বস্তু গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে দিয়ে দিতে পারে যে এই বস্তুটাকে নিচ থেকে উপরে ওঠানোর ক্ষেত্রে বাধাদানকারী বল কত, উপর থেকে নিচে নামানোর ক্ষেত্রে বাধাদানকারী বল কত, বা বাধাদানকারী বলের মান দেয়া আছে, ঘর্ষণ বল কত বলতে পারে, ঠিক আছে, বা যে কোনো উপাংশ বরাবর বিভাজিত হওয়ার বলের মানটা বের করতে বলতে পারে, কৃত কাজের হিসাবটা বের করতে বলতে পারে, শক্তি সংরক্ষণশীলতার বিষয়টা এখানে যাচাই করতে বলতে পারে। তো এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের কিছু কৌশল এবং বেসিক আছে। সেটা কি, আমরা এই জিনিসটা একটু মনে রাখবো, যখন কোনো একটা বস্তুকে আনত তলে এভাবে রাখবো, তাহলে তো এই বস্তুর একটা ওজন পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে। তো সেই বস্তুর ওজনটা কেমন হবে? সেই বস্তুটার ওজন হবে এই বস্তুর ভারকেন্দ্র থেকে সরাসরি উল্লম্বভাবে পৃথিবীর কেন্দ্রের দিকে। এটা হচ্ছে বস্তুর ওজন। জাস্ট এটা মনে রাখবা, যে কোনো হেলানো তল বা আনত তলে, যে কোনো হেলানো তল বা আনত তল একই কথা, তলে কোনো একটা বস্তুকে রাখলে বা কোনো একটা বস্তু গতিশীল হলে সেই বস্তুর ভারকেন্দ্র থেকে সোজা নিচের দিকে একটা ওজন কাজ করে, সেই ওজনটা আছে mg, এটা মনে রাখবা। এরপরের কাজটা হলো, এইভাবে এই ওজন তো একটা বল, এটা আমরা জানি, ওজন একটা বল। তাহলে বল যেহেতু একটা ভেক্টর, তাহলে অবশ্যই সে দুইটা উপাংশে বিভাজিত হতে পারে। আমরা জানি একটা ভেক্টর দুইটা উপাংশে বিভাজিত হতে পারে, এবং সেই দুটো উপাংশ কি পরস্পরের লম্ব উপাংশ। কেমন? তোমাদের হয়তো মনে থাকবে, তোমরা পদার্থবিজ্ঞানের ভেক্টরে যে দেখছিলে যে একটা ভেক্টর যদি নির্দিষ্ট একটা বিন্দুতে দুইটা উপাংশে বিভাজিত, সেই উপাংশ দুটো হয় এরকম। মনে করো এটা একটা ভেক্টর আর ভেক্টর, এই আর ভেক্টরটা এই বিন্দুতে, যে বিন্দুতে সে ক্রিয়ারত, ওই বিন্দুতে দুইটা উপাংশে বিভাজিত, এবং সেই দুটো উপাংশগুলো কি কি, একে অপরের সাথে লম্ব। এই দেখো আর ভেক্টর এখানে দুইটা উপাংশে বিভাজিত, একটা আনুভূমিক একটা উল্লম্ব। তোমরা সেখানেও শিখে আসছো যে এই ভেক্টরটা, যে ভেক্টরটা দুইটা উপাংশে বিভাজিত, সেই ভেক্টরটা যে উপাংশের সাথে একটা নির্দিষ্ট কোণ করে থাকবে, একটু মনে রাখবো, সহজে আমি শর্টকাটে বোঝাচ্ছি, এখানে এই বিষয়ে বিস্তারিত দিকে আমি যাচ্ছি না। সেই উপাংশের সাথে সেই উপাংশটা হবে কি, ওই ভেক্টর, যে ভেক্টরটা বিভাজিত হচ্ছে সেই ভেক্টর কস, আর যে কোণে বিভাজিত হয়েছে মানে আনত আছে সেই কোণটা। তাহলে এখানে থিটা কোণে এই উপাংশের সাথে ক্রিয়া করছে, সুতরাং এখানে এই উপাংশের মানটা হবে আর কস থিটা, আর উপরেরটা হবে আর সাইন থিটা, একটু মনে রাখতে হবে। তাহলে একটা ভেক্টর যে দুইটা উপাংশে বিভাজিত হয়, সে দুটো উপাংশের একটা হবে ওই ভেক্টর ইন্টু সাইন, যে কোণে ক্রিয়া করবে সেই কোণ, যদি থিটা কোণে ক্রিয়া করে, আর সাইন থিটা, আরেকটা হবে আর কস থিটা। কোনটা আর সাইন থিটা হবে আর কোনটা আর কস থিটা হবে? আর কস থিটা মনে রাখবা, যে উপাংশের সাথে কোণটাকে দেখাবা ওই ভেক্টরের, সেই উপাংশের মান হবে ওই ভেক্টর ইন্টু কস ওই কোণ। তাহলে এখানে থিটা কোণে বিভাজিত হয়েছে, তাহলে এই উপাংশটার মান হবে এই ভেক্টর আর কস থিটা, আর উল্লম্ব উপাংশটা হবে আর সাইন থিটা। এটা একটু সাধারণভাবে মনে রেখো। তাহলে আমি সেই উপাংশটা এখানে বিভাজিত করব। তাহলে এই ভেক্টরটা
এই বিন্দু থেকে আনত, সুতরাং এই বিন্দুতে দুইটা উপাংশ দেখাবো পরস্পরের সাথে লম্ব। কিভাবে সেটা দেখাবো দেখে নাও। একটা উপাংশ দেখাবো হচ্ছে এই বস্তুর যে তলটা, যতটুকু তল, সেই তল বরাবর লম্ব। অর্থাৎ আমি যদি এই বস্তুর এই তলটাকে বিবেচনা করি, নিচের তলটা, তার উপর লম্ব হবে ভরকেন্দ্র থেকে, তাহলে এরকম হবে। এটা প্রথমে এটা দেখাবা, দেখো এটা কিন্তু এভাবে আছে, সরাসরি এরকম উল্লম্ব নাই, এই তলের সাথে এরকম উল্লম্ব, তাহলে সেই ক্ষেত্রে এই ভারকেন্দ্র থেকে এর উপর লম্ব কোনটা হবে? এটা। আর এর সাথে এটা তো এই বলের বা এই ভেক্টরের উপাংশ বা এই ওজনের উপাংশ একটা, তাহলে আরেকটা উপাংশ কি হবে? এই উপাংশের সাথে এই লম্ব। তাহলে এই উপাংশতে লম্ব দেখাতে গেলে আমরা অবশ্যই এইভাবে দেখাবো। দেখো, তার মানে এই দুইটা উপাংশ এরা একে অপরের সাথে লম্ব, জাস্ট এভাবে দেখাবা, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে আমি যদি দেখাই যে এটা থিটা কোণ, এটা যদি থিটা কোণ হয়, খেয়াল করে দেখো, এটা হচ্ছে কত? 90 মাইনাস থিটা। এটা তো অবশ্যই জানি, কারণ এটা সমকোণী একটা ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি কোণ আছে, এটা 90, এটা 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এটা যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা 90 মাইনাস থিটা, এই মিলে 180 ডিগ্রি হবে। তা সেই ক্ষেত্রে এটা যদি 90 মাইনাস থিটা হয়, খেয়াল করে দেখো, এইটা মানে এই যে উল্লম্ব রেখা আর এই যে উল্লম্ব রেখা আছে এমজি, আর তাহলে সেই ক্ষেত্রে এই কোণটা কত হবে? এই কোণটা হবে এই কোণের সমান, কারণ এরা কি অনুরূপ কোণ। মনে করো এটা পরস্পর সমান্তরাল রেখা, এই দুটা, এটা তাদের ছেদক। এই দুটা পরস্পরের সাথে সমান্তরাল রেখা, আর এই আনত তলটা হচ্ছে এদের ছেদক। তাহলে ছেদকের একই পাশে সমান্তরাল রেখার কি অনুরূপ কোণ উৎপন্ন হয়। তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এটাও হবে কত? এটাও হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইটুকু যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, ওকে, এই কোণটুকু যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, আর এটা তো দেখাই যাচ্ছে এইটা হচ্ছে এই তলের উপর লম্ব, তো মানে পুরো এইটুকু হচ্ছে 90, পুরো এই কোণটা হচ্ছে 90। তার মানে 90 থেকে যদি এই 90 মাইনাস থিটা এইটুক বাদ দিই, 90 থেকে 90 মাইনাস থিটা বাদ দিলাম, বিয়োগ হলে পরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত পাই? থিটা পাই না। এইভাবে এই কোণটাও হয় থিটা। জাস্ট এই বেসিকটা একটু মনে নিতে হবে, মনে করে রাখতে হবে। আমাদের প্রশ্নের মধ্যে কোণ এখানেও দেওয়া থাকতে পারে, কোণ এখানেও দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকুক না কোনো সমস্যা হবে না, আমরা একটা গাণিতিক সমস্যায় যে ওটা ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল যে ভেক্টর বা ওজনটা, তার যে থিটা কোণে আনত যে উপাংশ, তাহলে সেই উপাংশটা কত হবে? যেটার মতো আর কস, আর বলতে এখানে কত আমি একটু বলে নিই, এখানে ভেক্টরটা আছে এমজি, তাহলে এটা হবে কত? এমজি কস থিটা। ওকে, আর যেটা এর সাথে এই উপাংশের সাথে লম্ব হবে আছে কি এই উপাংশটা, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই হবে এমজি সাইন থিটা। ওকে, জাস্ট এই বেসিকটা একটু মনে রাখতে হবে, তাহলে পরে আনত তলের অনেক কাজগুলো আমাদের সহজ হয়ে যাবে। তাহলে যে কোনো আনত তলে অবস্থিত বস্তুর আমি ওজনের যে দুইটা উপাংশ পাচ্ছি, একটা আছে এমজি কস থিটা আর একটা আছে এমজি সাইন থিটা, এটা আগে আমাদের নোট করে নিতে হবে আনত তলের সকল অঙ্কের ক্ষেত্রেই। নোট করে নেওয়ার পর পরের কাজটা আমরা প্রশ্ন অনুযায়ী কাজ করব। ওকে, আর প্রশ্ন অনুযায়ী আমরা যে কাজটাই করি না কেন, এখানে আরেকটা ছোট বেসিক আছে, সেটা হলো এখানে ঘর্ষণ বলের প্রভাব থাকতেও পারে নাও থাকতে পারে। যদি এটা ঘর্ষণবিহীন তল হয়, অর্থাৎ এটা এমন একটা তল যে তলে ঘর্ষণের কোনো উপস্থিতি নাই, ঘর্ষণবিহীন একটা তল, এখানে ওঠানামা করার ক্ষেত্রে কোনো ঘর্ষণ বল কাজ করবে না, এরকম হতে পারে। আবার এমন হতে পারে যে ওঠানামার ক্ষেত্রে এখানে একটা অবশ্যই ঘর্ষণ বল কাজ করবে। তা আমাদের এই ঘর্ষণ বলের মেনশন আছে নাকি নাই তার উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশন করব। ওকে, এতে কোনো সমস্যা হবে না। তা সমস্যাটা কি সমস্যা হতে পারে? আমাদের এই বস্তুটাকে এই আনত তল বরাবর মানে নিচ থেকে উপরের দিকে ওঠানোর কথা বলতে পারে, আবার আনত তল বরাবর উপর থেকে নিচে নামানোর কথা বলতে পারে, এবং সেই সাপেক্ষে আমাদের প্রশ্ন তৈরি করা থাকবে। ওকে, তা আমি এখানে একটা প্রশ্ন তৈরি করে রাখছি, দেখো একটা গাণিতিক সমস্যা। এখানে দেখাই যাচ্ছে যে আনত তল বেয়ে
আনত তল বেয়ে একটা গাড়ি এরকম একটা ঢালু রাস্তায়, ঢালু রাস্তা হলে ঢালু রাস্তাটাই হবে আনত তল, সোজা কথা। হ্যাঁ, এটা দেখো, এটা একটা রাস্তা এবং এটা ঢালু পথ, উঁচু নিচু পথ। তো এরকম একটা ঢালু পথে বা আনত তলে একটা গাড়ি চলছে। গাড়ি চালক কী করলো, এই চলন্ত অবস্থায় দেখো গাড়িটার ভর দেয়া আছে 500 কেজি এবং গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে এবং এই এ স্থান থেকে এই সি স্থানের দূরত্ব দেয়া আছে 50 মিটার। ওকে, তাহলে এই স্থান থেকে সেই স্থানের দূরত্ব দেওয়া আছে 50 মিটার, গাড়িটির ভর দেওয়া আছে 500 কেজি আর গাড়িটি 20 মিটার বা 20 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে নিচে পড়ছে। এখন আরেকটা তথ্য দেওয়া আছে যে বলছে যে চালক ব্রেক করায় গাড়িটি 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। চালক ব্রেক করার ফলে 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। তার মানে এই যে এই স্থান থেকে মনে করো ব্রেকটা করছে, ব্রেক করার সাথে সাথে তো থেমে যায়নি, ব্রেক করার পর কিছু দূর অগ্রসর হয়েছে, অগ্রসর হয়ে এরকম সি বিন্দুতে এসে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 50 মিটার, এই সি বিন্দুতে এসে সে থেমে গেছে। ওকে, এই তথ্য দিয়ে ধরো এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে গাড়ি চালক যখন ব্রেক করছে, ব্রেক করার ফলে বাধাদানকারী বলের মান কত, এই বাধাদানকারী বলটা কি সেটা আমি একটু বোঝাই দিচ্ছি অঙ্কটা করার সময়। তাহলে এটাকে আমি যদি এখানে একটু নোট করি, একটু দেখো, এখানে গাড়ি চালক যে গাড়িটা চালাচ্ছিল সেই গাড়ির তো অবশ্যই একটা ওজন আছে, সেই ওজনকে আমি কীভাবে দেব, এই যে মনে আছে তোমাদের, এভাবে আমরা ভারকেন্দ্র থেকেও দিতে পারি, একবার সারফেস তল থেকেও দিতে পারি, কোনো ব্যাপার না। তো এখানে মনে করো এর ওজন আছে mg, যা খাড়া নিচের দিকে কাজ করছে, আর এর যে দুটো উপাংশ তা হবে এই গাড়ির যে উল্লম্ব তলটা এই দিকে যাবে। এটা কিন্তু ওজনটা আছে পৃথিবীর সাথে উল্লম্ব, সে বস্তু কাত হয়ে থাক বা সোজা থাক বা উল্টে থাক, যেভাবেই থাক না কেন তার ওজনটা সরাসরি পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে, এটার আলাদা হিসাব। আর এর যে দুটো উপাংশ, একটা হচ্ছে এই গাড়ির যে সারফেস তল, এই তলের সাথে গাড়ির ভারকেন্দ্র বরাবর লম্ব, এই যে এইটা আছে কত মনে আছে। আরেকটা বিষয় এখানে একটু ক্লিয়ার করি, এখানে দেখো দেয়া আছে এই যে গাড়িটা যে তলে বা ঢালু রাস্তায় চলছে সেই তলটা দেখো এই ঢালু রাস্তার উল্লম্ব অংশের সাথে বা উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি কোণ হয় আমি কোণটা এখানে কাজ করতে পারি, এটা যদি 60 ডিগ্রি কোণ হয় আর এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে তো আমরা অবশ্যই বলতে পারি এটা 30 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 30, 60 আর আছে 90 মিলে 180। তাহলে এখানে 60 ডিগ্রি দেওয়া ছিল আমাদের প্রশ্নে, এখন কিন্তু আমি এটাকে এই কোণটাকে 30 ডিগ্রি বলতে পারি। তাহলে সেই হিসাবে যদি বলি তাহলে আমি বলতে পারি যে এটা 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। ওকে, তো আমি 30 ডিগ্রিটা পরে দিই, আগে দেখো উপাংশটা আমি বিভাজন করে নিই, এটাকে থিটা হিসেবে ধরে নিই, এটা থিটা, তাহলে আমি ওই বেসিক অনুযায়ী বলতে পারি। তাহলে এটা কত হবে, এটা থিটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এই উপাংশের সাথে এই কোণটা হবে থিটা, আর এই যে একটা উপাংশ, এই উপাংশর সাথে আর একটা উপাংশ থাকবে এখানে, কারণ দুটো উপাংশ একে অপরের সাথে লম্ব। তাহলে আমরা বলি তাহলে এই উপাংশটা হবে কত, mg cos থিটা, আর এটা হবে mg sin থিটা। আমাদের অঙ্ক যেভাবে আসুক না কেন হেলানো তলে, আমাদের প্রথম কাজ এটা তৈরি করে নেবা। যে অঙ্কই আসুক, এই হেলানো তল রিলেটেড যত সমস্যা আসুক, সব সমস্যার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে হেলানো তলে যে বস্তুটা আছে সেই বস্তুর ওজন এবং সেই ওজনের যে দুটো উপাংশ, সেই দুটো উপাংশ লিখে নেবা, এঁকে নেবা, চিত্রায়িত করে নেবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা প্রশ্নে যাই। প্রশ্নে বলা হয়েছে এই গাড়িটা চলছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, কত, 20 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে নিচের দিকে চলছিল, আর এই গাড়িটার ভর দেওয়া ছিল 500 কেজি। এ থেকে সি এর দূরত্ব আছে 50 মিটার, এই তথ্য দেওয়া ছিল। এখন বলা হয়েছে যে গাড়ি চালক যদি ব্রেক করে, ব্রেক করার ফলে গাড়িটা কিছু দূর যেয়ে এই সি বিন্দুতে যে থেমে যাবে, মানে 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। এ থেকে সি এর দূরত্ব 50 মিটার, তার মানে সি বিন্দুতে সে থেমে যাবে। ওকে,
গাড়িটার ব্রেক করছে কিন্তু এই বিন্দু থেকে, আমি চিত্রের মধ্যে এখানে দেখাইছি, চিত্র তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, কিন্তু ব্রেকটা করা হয়েছে কিন্তু এখান থেকেই, এটা মনে রাখবা। কারণ এই বিন্দু থেকে ব্রেক করছে বলেই গাড়িটার বেগ হ্রাস পেতে 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 একসময় ঠিক সি বিন্দুতে এসে থেমে যাবে, যাই ঠাস করে আঘাত করবে না। এখানে কি হবে, এর বেগ হ্রাস পেতে যখন ব্রেক করবে, আমরা যে কোনো গাড়িকে যখন ব্রেক করি, ব্রেক করার ফলে কী হয়, ওই গাড়ির গতি হ্রাস পায়, আর গতি হ্রাস পেতে পেতে একসময় যে কী হবে, বেগ কমতে কমতে এই সি বিন্দুতে যে থেমে যাবে। এখন এখানে একটা বিষয় আছে যে যদি গতি হ্রাস পায়, গতি কখন হ্রাস পায় এটা আমরা জানি, যে ঋণাত্মক ত্বরণ সৃষ্টি হলে বা মন্দন সৃষ্টি হলে। এই বিষয়টা একটু ফোকাসে রাখবা। যখনই ব্রেক করার কথা বলবে কোনো প্রশ্নের মধ্যে, তাহলে সেখানে অবশ্যই আমাদের মন্দন কাজ করবেই। এই মন্দনকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ওকে। তো এই মন্দন বা ঋণাত্মক ত্বরণ এটা আমাদের কাজে লাগবে হয়তো বা, পরে দেখতেছি আমরা। তাহলে এই মন্দনের জনিত কাজ এখানে কবে, কারণ এই যে মন্দন সৃষ্টি হলে ব্রেক করা যখন হচ্ছে তখন বাধাদানকারী বল কোনটা এটা একটু বুঝতে হবে, একটু বুঝে নিও। দেখো এই গাড়িটা যদি ব্রেক না করা হতো তাহলে কি হতো বলো তো, এই গাড়িটা এইভাবে নিচের দিকে নামতে থাকতো, ওকে। আর গাড়ির ওজন নিচের দিকে কাজ করে এমজি, তার দুইটা উপাংশ পাওয়া যেত, এমজি কস থিটা, এমজি সাইন থিটা। এখন কথাটা হলো, তোমাদের তো মনে প্রশ্নই হতে পারে যে যখন দুইটা উপাংশে কোনো ভেক্টর বিভাজিত হয়ে যায় তখন ওই ভেক্টরটির আর কোনো অস্তিত্ব থাকে না। এখন আমি মনে করো যে আমি এই ওজনটাকে এখন বাদ দিয়ে দিতে পারি, কারণ এই ওজনটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা এমজি কস থিটা, একটা এমজি সাইন থিটা। এখন কথাটা হচ্ছে, তাহলে এই গাড়িটা শুধু কেন এই তল বেয়ে এইভাবে নামছে, এই গাড়িটা কেন এই তলকে ভেদ করে এদিকে যাচ্ছে না? কারণ ওজনের একটা অংশ কিন্তু এই বরাবর, একেবারে এই তলের সাথে লম্ব বরাবর, এই তলের সাথে লম্ব বরাবর একটা উপাংশ কাজ করছে। তাহলে কেন গাড়িটা শুধু সামনের উপাংশ দিয়ে যাচ্ছে, কেন এই তলকে ভেদ করে নিচের দিকে পড়ে যাচ্ছে না, ভেঙে চুরে পড়ে যাচ্ছে না? এর কারণটা হলো, এরকম কোনো একটা তলে আনত কোনো গতিশীল বস্তুর এই যে উল্লম্ব উপাংশ যেটা আছে, তলের সাথে উল্লম্ব উপাংশ যেটা আছে, সেই উল্লম্ব উপাংশের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কাজ করে, ঠিক আছে, রিয়াকশন ফোর্স। সেই প্রতিক্রিয়া বলটাকে যদি আর দ্বারা প্রকাশ করি, মূলত কি হয় জানো, এই যে উপাংশটা এমজি কস থিটা, এইটাকে এই প্রতিক্রিয়া বল নাকচ করে দেয়। কারণ এই প্রতিক্রিয়া বল আর এমজি কস থিটা এটা পরস্পর সমান, যে কারণে এই গাড়িটা নিচের দিকে নামতে পারে না, ভেঙে চুরে পড়ে যায় না। তাহলে এই যে একটা বল, এই বলটাকে নাকচ করে দিচ্ছে প্রতিক্রিয়া বল, যে কারণে এই বরাবর গাড়ি মুভমেন্ট না করে এই গাড়িটা সামনের যে উপাংশটা আছে এমজি সাইন থিটা, এই বেগে বা এই বলে নিচের দিকে নামতে থাকে, ঠিক আছে। তাহলে ওজনের যে দুটো উপাংশ, সে উপাংশে যেটা এই যে তল বরাবর যে উপাংশটা আছে এমজি সাইন থিটা, এই এমজি সাইন থিটা বলে নিচের দিকে নামতে থাকবে। এখন এরকমভাবে নামতে থাকা কোনো একটা গাড়িতে কি করা হলো, ব্রেক করা হলো। যখন গাড়িতে ব্রেক করা হবে, ব্রেকও তো একটা বল, এমজি সাইন থিটাও একটা বল, ব্রেকও একটা বল। এখন খেয়াল করো তো, এমজি সাইন থিটা বলটা এই দিকে যাচ্ছে, তাহলে ব্রেক জনিত বলটা কোন দিকে হবে, অবশ্যই তার বিপরীতে হবে। কারণ বিপরীতে যদি বলটা প্রয়োগ না হয়, এখন মনে করো এই এমজি সাইন থিটা বলে নিচের দিকে নামছে, যদি আরেকটা বল এই বরাবরই প্রয়োগ করা হয়, তাহলে তো বেগ ছিল 20 মিটার/সেকেন্ড, গাড়ির উপর যদি আরেকটা বল এমনভাবে প্রয়োগ করা হয় যে গাড়ির বেগটাকে বাড়াই দেওয়া হলো, তাহলে তো আরও ভীষণ গতি, তার চেয়ে বেশি গতি তার নিচের দিকে নামবে। কিন্তু কথাটা আছে গতি হ্রাস করা হবে। গতি যখন হ্রাস করা হবে তাহলে বুঝতে হবে আমাদের স্বাভাবিক যে গতিটা ছিল গাড়ির, সেই গাড়ির গতিটাকে কমাই দিতে হবে, বাধা দিতে হবে, গাড়ির গতিটাকে বাধা দিতে হবে। সেই বাধা দেওয়ার জন্য যে বলটা প্রয়োগ করা লাগে, এক্সেলারেশনে চাপ দিয়ে ব্রেক চাপে, সেই বলটাই হচ্ছে বাধাজনিত বল। আর সেই বাধাজনিত বল সবসময় কি হবে, অবশ্যই বিপরীতে কাজ করবে। তা মনে করো এই এমজি সাইন থিটা বরাবর যে গতিটা ছিল, যে বলে নামতে ছিল নিচে, তার বিপরীতে এই এফ বল প্রয়োগ করেই গাড়িটিকে থামাইতে হবে। তাহলে যেহেতু গাড়িটা থেমে যাবে এক সময়, তাহলে বলটাকে এই গাড়ির স্বাভাবিক গতির বিপরীতে প্রয়োগ করতে হবে। এই বলের মানটাই আমাদের এখানে বের করতে বলছে মনে করো, ঠিক আছে।
যে বাধাদানকারী বলের মান হিসাব করো। এখানে ঘর্ষণ বলের কোনো তথ্য দেয়া নেই, তা আমি এই প্রশ্নটার মধ্যে এইটাই করাচ্ছি, কিন্তু ঘর্ষণ বলের বিষয়টা বুঝাই দেবো। তাহলে আমি যদি এই বাধাদানকারী বলের মানটা বের করি, আমি বাধাদানকারী বলের মান বা যে কোনো বলের মান নির্ণয়ের তো একটা সূত্র জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। কি জানি? আমি এখানে যদি বাধাদানকারী বলের মান বের করতে চাই, বাধাদানকারী বল, তাহলে বাধাদানকারী বল F = কত হবে? ma হবে, এটা আমরা জানি। আর এটা 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 তো আমরা জানি যে এই বলটা প্রয়োগ করেই গাড়িটাকে থামাইতে হবে। এই বলটা প্রয়োগ করে গাড়িটাকে থামাতে হবে। আর এখানে একটা নিট বল কাজ করবে, সে নিট বলটা মনে রাখতে হবে। নিট বলটা কি? নিট বলটা হলো, দেখো খেয়াল করো, আমি যদি নিট বল হিসাব করতে চাই, এখানে দুই ধরনের বল কাজ করতেছে। দুই ধরনের বলটা কি? একটা হচ্ছে গাড়ির স্বাভাবিক জনিত গতিজনিত বল mg sin θ, আর একটা হচ্ছে বাধাদানকারী বল F। ওকে, তার নিট বলটা কি? যখন কোনো একটা বস্তুর উপর একাধিক বল কাজ করে সেই বলগুলোর যোগফলই হচ্ছে নিট বল। ওকে, এখন তাহলে আমাদের এখানে দুইটা বল, একটা হচ্ছে F আর একটা হচ্ছে mg sin θ, এদের যোগ করতে হবে। কিন্তু খেয়াল করো, এই দুইটা বলের ডাইরেকশন বা দিক কিন্তু এক দিক না। এই বলটা হচ্ছে mg sin θ এইদিকে, আর এফটা হচ্ছে তার বিপরীতে। তাহলে একটা যদি পজিটিভ হয়, একটা হবে নেগেটিভ। দেখো এখানে একটা বেসিক আছে, মনে রাখতে হবে। তাহলে কোনটাকে আমি বড় বল ধরবো, কোনটাকে আমি ছোট বল ধরবো? নিট বল হলো বড়টা থেকে ছোটটা বা যোগ করা, অথবা যদি বিপরীতমুখী হয় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা, বা আমি যদি হিসাব করি। তাহলে দেখো আমাদের এই এফটা হচ্ছে ব্রেকজনিত বল বা বাধাদানকারী বল, আর mg sin θ হচ্ছে স্বাভাবিকের গতিজনিত বল। তাহলে বাধাদানকারী বল প্রয়োগ করে কিন্তু গাড়িটাকে থামাতে হচ্ছে। তার মানে অবশ্যই mg sin θ চেয়ে অবশ্যই এফ বলটা বেশি, না হলে তো থামতো না। যদি এফ ছোট হতো, mg বড় হতো, mg sin θ বড় হতো, তাহলে বাধা দিয়ে ওকে থামানো যেত না। একসময় যে এখানে যে সংঘর্ষে লিপ্ত হতো বা ভেঙে চলে যেত, অ্যাক্সিডেন্ট হতো। তাহলে অবশ্যই বাধাদানকারী বলটা mg sin θ বলের চেয়ে বড়। সেজন্য আমরা এখানে দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে mg sin θ প্লাস লিখে মাইনাস এফ লিখতে পারি, তাহলে এখানে ফলাফলটা যেটা হবে। অথবা আমরা লিখতে পারি, যেহেতু এটা এফ যোগ মাইনাস mg sin θ। দেখো দুইটা বলের সমষ্টি নিট বল, একটা আছে এফ আর একটা আছে মাইনাস mg। মাইনাস mg sin θ কেন বললাম? শুধু এই মাইনাস চিহ্নটা দিচ্ছি বিপরীতমুখী বোঝানোর জন্য, যে এফটাকে যদি পজিটিভ ধরি তাহলে mg sin θ হবে নেগেটিভ। তাহলে আমরা ব্র্যাকেটে তুলে দিলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হচ্ছে। ওকে, এইভাবে চিন্তা করতে পারি। আর একভাবে চিন্তা করতে পারি কিভাবে? যেহেতু এফ বলটা বড় আর mg sin θ বলটা ছোট, আর নিট বলটা হচ্ছে এই দুইটা বলের সম্মিলিত প্রয়াস, অর্থাৎ এই বল এবং এই বল, এই দুইটা বলের যে বিয়োগফল বড়টা থেকে ছোটটা, সেই বিয়োগফলটাই হচ্ছে আমাদের এই দুইটা বলের ফলাফলটা। তাই এই দুইটা বলের ফলাফল হবে কি? বড় বল থেকে ছোট বলটা বিয়োগ দিলে যেটা থাকবে সেই বলেও নিচের দিকে নামতে থাকবে। আমি আবারটা ক্লিয়ার করি, এই বড় বল থেকে, ব্রেকজনিত বল থেকে স্বাভাবিক গতিজনিত বলটা বিয়োগ দিলে যে বলটা আমি এখানে পাবো, এই যে নিট বল, এই বলে ও নিচের দিকে নামতে থাকবে। সোজা কথা। অর্থাৎ এই বস্তুর উপর দুইটা বল কাজ করছে, এই দুইটা বলের যে নিট বল, সেই নিট বলে ব্রেক করার পর বস্তুটা বা গাড়িটা নিচে নেমে থেমে যাবে। তাহলে নিট বল ইকুয়াল টু কি? এই দুইটা বলের যে বিয়োগফল সেটা, সেই বলে নিচের দিকে নামতে থাকবে। ওকে, এটা একটু বুঝে নিতে হবে। আর এই নিট, আমি এখানে বাধাদানকারী বলটা না লিখে আমি এখানে লিখি বাধাদানকারী বল তো এফ, আমি এটাকে নিট বল লিখি, নিট বল। তাহলে ক্লিয়ার হয় বিষয়টা। তাহলে সে কোন বলে নিচের দিকে নামছে? এই নিট বলে, এবং সেখানেই মন্দন উপস্থিত। খেয়াল করে দেখো, বাধাজনিত বলের মধ্যে আমি মন্দন দেখাতে পারবো না, mg sin θ এখানেও কোনো মন্দন দেখাতে পারবো না। তাহলে মন্দনটা কোথায় দেখাতে পারবো? ওই যে ব্রেক করার ফলে যে নিট বলে নিচের দিকে নামছে, ওই নামার সময় তো মন্দন সৃষ্টি হচ্ছে, মন্দন সৃষ্টি হচ্ছে বলেই তো থেমে যাবে, মন্দন সৃষ্টি হচ্ছে বলেই তো থেমে যাবে, যে কারণে আমি নিট বলের মধ্যে সেই মন্দনটা দেখাচ্ছি। তাহলে পরে
এই যে নিট বল এখানে আমরা পাবো আছে কি এই যে এম এ, ঠিক আছে, যেখানে মন্দন উপস্থিত। এই মন্দনই কি করবে, এই দুইটা বলকে প্রশমিত করে একসময় থামিয়ে দেবে। ওকে, বিষয়টা ক্লিয়ার? তাহলে পরে একটা আছে বাধাদানকারী বল আর একটা আছে গতিজনিত বল। এই দুইটা বলের যে নিট বল, সেই নিট বলের মধ্যে মন্দন থাকে, এটা নিশ্চিত থাকো, ঠিক আছে, যে কারণে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের যদি এটা বাধাদানকারী বল হয়, তাহলে বাধাদানকারী বলের মান যদি আমাদের এখানে বের করতে হয়, তাহলে এফটা রেখে দিলে এটা যদি এই পাশে চলে আসে, এক পাশে চলে আসে, তাহলে এক পাশে থাকতেছে এম এ আর আছে এম জি সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এম এ প্লাস এম জি সাইন থিটা। তাহলে আমাদের এফ এর মান বের করতে গেলে বা বাধাদানকারী বলের মান বের করতে গেলে কি কি লাগবে দেখো তো। এখানে বস্তুর ভর লাগবে, যা আমাদের দেয়া আছে। অভিকর্ষ ত্বরণের মান আমাদের জানা, থিটার মানটা এখানে জানা আছে। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা কত হবে, এটা হবে 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা আমাদের জানা আছে। আমাদের জানা নাই শুধুমাত্র আছে এই মন্দনের মানটা। খেয়াল করো, এই মন্দনের মানটা যদি দেয়া না থাকে, মন্দনের মান আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করে নাও। একদম কমন একটা সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা মন্দনের মানটা বের করে নিতে পারি। সেটা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। খেয়াল করো, এই যে মাইনাস দেওয়ার কারণটাই হলো, কারণ যেহেতু এখানে বেগ হ্রাস পাচ্ছে, মন্দন সৃষ্টি হচ্ছে, সেজন্য এখানে ইউ স্কোয়ার প্লাস 2s না দিয়ে মাইনাস 2s দিচ্ছে, এখানে এটা আছে মাইনাসে। ওকে, তো যাই হোক, তো এখান থেকে যদি আমি এর মানটা বের করে নিতে পারি না, দেখো তো, আমি যদি এখান থেকে এর মান এটা এসে নিয়ে আসি, তাহলে এ থাকলো এই পাশে, তাহলে আমাদের কত আছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। দেখো এখান থেকে আমরা এর মানটা বের করে নিতে পারি। কীভাবে এর মানটা বের করতে পারি, আমাদের এই গাড়িটা কত বেগে গতিশীল ছিল সেটা হচ্ছে তার আদি বেগ। শেষ বেগটা কি, এখন যেহেতু বলে গেছে 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়, তার মানে লাস্টে যে এসে থেমে যাচ্ছে, বেগ 0 হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি মানগুলো বসাই দিই। এখানে কত বেগে চলছিল, আগে আদি বেগ ছিল কত 20 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ এর স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার মাইনাস শেষ বেগ আছে 0, 0 স্কোয়ার লিখলেও হয় না লিখলেও হয়, ভাগ আছে 2 ইন্টু আমাদের কতটা পথ অতিক্রম করছে, দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আছে আমাদের এখানে 50 মিটার। তাহলে যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে ফলাফলটা কত হবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে মন্দন। তাহলে মন্দনের যে ইকুয়েশন সেখানে মাইনাস দেওয়ার কারণে এখানে কিন্তু দেখো এর মান কিন্তু প্লাস বেরোয়েছে, দেখছো। আর যদি আমি এখানে প্লাস দিতাম তাহলে এখানে এর মান মাইনাস বেরোতো। আমরা লিখতাম, নোট করতাম যে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হওয়ার কারণে মাইনাস হয়েছে, কিন্তু ফলাফলটা প্লাসে লাগবো। তো যাই হোক, আমাদের এখানে এর মান বেড়ে গেছে। এখন দেখো আমি মানগুলো বসায় এফ এর মান বের করে ফেলতে পারবো। এখানে বস্তুর ভর দেওয়া আছে, সব এস এককে দেওয়া আছে 500 কেজি, মন্দন আছে 4 প্লাস 500 ইন্টু জি এর মান আছে আমাদের 9.8 ইন্টু সাইন থিটা কত, থিটা হচ্ছে এখানে 30 ডিগ্রি। ওকে, এই যে থিটাটা আমাদের প্রশ্নে এখানে কোন দেওয়া ছিল 60, কিন্তু এখানে আমরা পাইছি কত 30। তাহলে এই মানগুলো এখানে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 4450 এত নিউটন। যেহেতু সব এসআই এককে ছিল, সুতরাং বলের একক আমরা নিউটনে পাবো। এইটাই হচ্ছে আমাদের বাধাদানকারী বল। শুধু বাধাদানকারী বল না, খেয়াল করো আমরা যে ইকুয়েশনটা পাইছি এখানে আমাদের এফ এর মানটা বের করতে পারলাম এভাবে, বস্তুর ভরও বের করতে বলতে পারতো অন্যগুলো দেওয়া থাকলে। অর্থাৎ এই সমীকরণের মধ্যে উপস্থিত যে কোনো একটা রাশির মান আমরা বের করতে পারবো, আমাদের প্রশ্নে যাই দেওয়া থাকুক না কেন। ওকে, এখন যে কথাটা আমি বলছিলাম যে এখানে ঘর্ষণ বলের কোনো উল্লেখ নাই, যদি ঘর্ষণ বল দেয়া থাকতো তাহলে কি, তো খুব সিম্পল বিষয়, সব ঠিক আছে, সব ঠিক আছে। মনে রাখবা, যে কোনো বস্তুর একটা নির্দিষ্ট তলে যখন গতিশীল থাকে, ব্রেকজনিত বল তো একটা বাধাদানকারী বল, এটা তো আমরা জানি। আর যে কোনো গতিশীল বস্তুর গতির বিপরীতে সবসময় একটা ঘর্ষণ বল কাজ করবে যদি ঘর্ষণের উপস্থিতি থাকে সেখানে। তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বলটাও আমাদের এক প্রকার বাধাদানকারী বলই, ঠিক আছে। অর্থাৎ যখন গাড়িটা এইভাবে গতিশীল ছিল, ঠিক আছে, যখন গাড়িটা এভাবে গতিশীল ছিল, এমজি সাইন থিটা
গতি বা বলে নিচের দিকে নামছিল, তার বিপরীতে বাধাদানকারী বল মানে ব্রেকজনিত বল এফ এটা দেওয়া হয়েছিল। আর যদি ঘর্ষণ বলও এখানে থাকতো, তাহলে যে চাকার ঘর্ষণটা কোথায় হতো, এর যে গতির যে দিকটা mg sin থিটা তার বিপরীতেই হতো। ওকে, তাহলে ঘর্ষণ বলটাও কিন্তু এক প্রকার বাধাদানকারী বলই। তাহলে এই mg sin থিটা একদিকে থাকতো, ব্রেকজনিত বাধাদানকারী বল এবং ঘর্ষণজনিত বল আর একদিকে থাকতো। তার মানে সেক্ষেত্রে আমরা দুইটা বল পাইতাম। একটা হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, তোমরা এটার মধ্যে লিখবে না, এফ পাইতাম। আর যদি বাধাদান ঘর্ষণ বলটা যদি আমাদের হতো এফ এক্স বা এফ এফ দিয়ে প্রকাশ করি, এটা মনে করো ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল আর ব্রেকজনিত বল এই দুইটা বলই কিন্তু এই mg sin থিটার বিপরীতে কাজ করতো, এবং ঘর্ষণ বল সেখানে বাধাদানকারী বলের সাথে আরও অ্যাড হতো। তার মানে খুব ভালো মতো আরও থামতো, মানে আরোটা আগেই থেমে যেত। ঠিক আছে, তাহলে এই এফ আর এই বাধাদানকারী ঘর্ষণ বল এই দুইটা হতো সেক্ষেত্রে বাধাদানকারী বল, এবং এই দুইজনের সমষ্টি হতো mg sin থিটার চেয়ে বড়, সেজন্য আমরা এদের থেকে বিয়োগ দিতাম mg sin থিটা যদি ঘর্ষণ বলের কথা বলতো। ঠিক আছে, ওকে, তা আমাদের সেটা দেয়া নেই, আমাদের শুধু দেয়া ছিল ঘর্ষণ বলবিহীন, অর্থাৎ এখানে এফ মাইনাস mg sin থিটা। ওকে, তা এইভাবে আমাদের যে সমস্যাগুলো আসবে, আশা করি যদি এই ক্লাসটা একটু ভালো করে বেসিকটা বুঝে নাও, তাহলে অনেক সমস্যার সমাধান করতে তোমাদের সুবিধা হবে। এই জাতীয় অঙ্কগুলোতে আমাদের শক্তি সংরক্ষণশীলতার বিষয় নিয়েও প্রশ্ন আসে। শক্তি সংরক্ষণশীলতার বিষয় নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে তার জন্য আমাদের সেই উত্তরটা কীভাবে করতে হবে আমি পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তা আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ সবাইকে।